দুর্গা ঠাকুর সবার ঠাকুর, সবাইকে দেন এক অধিকার। মানুষের কথা মায়ের পুজোয় শিল্পে সাজান ভবতস্যুতা। পুজোর শিল্প কি অনেকটা পুজোর উপন্যাসের মতো? নতুন একটা ভাবনা নিয়ে প্লট সাবপ্লটে সাজিয়ে তোলা আখ্যান, নাকি পুজোর শিল্পীদের কাছে এই কাজ একেবারেই অন্যরকম? দীর্ঘদিনের একটা চর্চা তো এটা, একটা একদম অবিচ্ছেদ্য একটা অঙ্গ হয়ে গেছে জীবনের। মানে এটা আর আলাদা করে আমি কোনোদিন লিখতে বসি না। ইটসেলফ যদি যেদিন আমি ছেড়ে দেব দুর্গাপুজোর থিম মেকিং বা এই কাজ, সেই দিন হয়তো টোটালটা নিয়ে একটা উপন্যাসের মতো ভাবতে পারো, মানে ভিজুয়াল উপন্যাস আর। প্রথমের 2-1 বছর ছাড়া কখনো আসেনি যে আমি আলাদা করে ভাবছি যে এই বছর আমি কি করব। মানে তুমি যদি একটা ভাবনা স্টার্ট করো, যেমন একটা উনুন যদি জ্বালো আর জাল দিতে থাকো, তাহলে সেটা উনুনটা জ্বলতেই থাকে, বুঝতে পেরেছো? আর আমাদের তো বছর বছর যেটা করতেই হয়, সেটার উনুন নেভে গেলে তো নেবেই না, নেবার সময়ও পায় না। প্রায় 25 বছর ধরে এটা চালুই আছে। আমি আলাদা করে কিন্তু কখনোই ভাবছি না যে আচ্ছা এই বছর এটা কি করব। ওয়ারাস তুমি অনেক সময় আমার মনে হয় যে এই বছরের প্রচণ্ড ট্রিমেন্ডাস একটা প্রেশার, হয়তো যে আমি যখন ভাবছি যে দুটো কাজ, এত বড় একটা লেন্দি প্রজেক্ট, সেটা কিভাবে নামাবো, মানে টাইম লাইনে ম্যাচ করার চেষ্টা করছি, তখনই হয়তো কোনো একটা সময় ঘুম থেকে উঠে পরের বার এরকম একটা কিছু করলে কেমন হয় সেটাও হচ্ছে। মানে তুমি ভাবো একই সাথে পরের বারের ভাবনাটা হচ্ছে, এবারেরটা এখনো হয়নি, যেটার প্রেশারে আছি। তো ন্যাচারালি এটা কিন্তু সেইখানেই খুব নিজেকে সম্বরণ করতে হয়। কখনোই কিন্তু কোনো জায়গা থেকে স্টার্ট কখনো আমি করিনি। একটা বীজ কিন্তু সব সময় সেটা লালন পালন হচ্ছে, এবং সেটা একটু একটু করে জল বাতাসের কাছাকাছি আসছে, এবং তার পরের বার ওরকম একটা কিছু চেহারা নিয়ে ফিরে আসছে। শিল্পীর ব্যক্তিগত কাজকে যদি বলা যায় আর্ট ফিল্ম, পুজোর শিল্প তাহলে অনেকটাই কমার্শিয়াল সিনেমা। সেখানে থাকে নানা আসপেক্ট, অনেক দর্শকের চাহিদা। সেই সব চ্যালেঞ্জের মোকাবিলা করতেই কি পুজোকে শিল্পের মাধ্যম হিসাবে বেছে নেওয়া? আজকের সময়ে দাঁড়িয়ে উইদাউট কমার্স কিছু ভাবাই যায় না। কিন্তু আমার মনে হয় যে দুর্গাপুজো ভীষণ একটা চ্যালেঞ্জিং জায়গা। তার কারণ হচ্ছে যে যখনই তুমি আর্ট এমনি ভীষণ সেকুলার, স্বাধীন, কিন্তু সেটার যে প্রক্রিয়া বা প্রসেসের মধ্যে এখানে আমরা চর্চা করি। ধরো আমি এখানে বেসিক্যালি যদি আমি অত কিছু ঘুরিয়ে না বলি, তাহলে একজন আর্টিস্ট তার স্টুডিওতে ছবি আঁকে, গ্যালারিতে শো হয়, এর মধ্যে একদম কিছু সেক্টরাইজ মানুষজনই আছে। কিন্তু দুর্গাপুজোর ক্ষেত্রে দেখো সবটাই আছে, মানে শিল্পীকেও সেখানে যেতে হচ্ছে, অর্থাৎ গ্রাউন্ড জিরোতে নামতে হচ্ছে। এইখানে একটা খুব বড় চ্যালেঞ্জ যে অত্যন্ত একটা সিরিয়াস বিষয় নিয়ে কাজ করেও প্রত্যেকের জন্য একটা ক্লু তো রেখে যাওয়া, বা একটা রুম ছেড়ে যাওয়া, একটা উইন্ডো ছেড়ে যাওয়া, যে সে সেখানে অ্যাক্সেস করতে পারে। যে চ্যালেঞ্জটা আমরা অ্যাকসেপ্ট করেছি, যে সর্বস্তরের মানুষের জন্য একটা স্পেস ছেড়ে যাওয়া, এবং সেটা একটা অধিকারেরও জায়গা। এটা বরঞ্চ তাদেরই জন্য। আমি তাদের কাছে গেছি, অর্থাৎ এই দায়িত্ব আমার নিজেরই, যে তার কাছে যাতে আমি আমার জিনিসটা আমি উপস্থাপন করতে পারি তার মতো করে। আবার দেখো এতগুলো ক্লাস ডিভিশন সেখানে আছে, আমরা না বললেও তো আছে মানুষের মধ্যে। শিক্ষায় আছে, বোধে আছে, ইকোনমিতে আছে, মানে সামাজিক স্তরে নানান রকম, ধর্মে আছে, কাস্টে আছে। তো এত কিছু, এত যে সেগমেন্ট, সেটাকে এক জায়গায় এনে একটা বিষয় ভাবনা, এবং সমস্ত মানুষই তার মতো করে তার মধ্য দিয়ে রসদ গ্রহণ করে নেওয়া, সেটা একজন শিল্পী হিসেবে মানে শুধু শিল্পীর কাজ নয়, তার জন্য অন্য আর একটা সমাজ দর্শন, অন্য একটা ভাবনা বা চেতনার জায়গা বা বোধের জায়গা, তার বিয়ন্ড আর্ট প্র্যাকটিস যদি না থাকে, তাহলে এটা জাস্ট ইটস কোয়াইট ইম্পসিবল। ভবতস্যুতার থিমে সাধারণ মানুষ হয়ে ওঠে আপনজন। প্রশ্ন ওঠে ক্ষমতার বিরুদ্ধে। উৎসবের বিলাসিতায় যা কিছু ব্রাত্য,
তার রুদ্ধ সঙ্গীত সামনে তুলে আনার ভাবনা কেন? একটা জিনিস হচ্ছে যে একসময় আলাদা করে কোনো মানে বিষয়, শিল্পী এবং অডিয়েন্স, দর্শক, এগুলো কোনোই কিছুই আর আলাদা থাকে না। তোমার জীবনের উপলব্ধি, তোমার দেখা, তোমার দর্শন, তোমার আপব্রিঙ্গিং, বেড়ে ওঠা, তোমার শৈশব, সমস্ত কিছুর একটা প্রকাশ। এবং আমি যদি বলি শিল্পী, সে তো নিজেকেই প্রকাশ করে তার শিল্প কর্মের মধ্য দিয়ে। এইখানেই তো সব থেকে বেশি সেই সব কথাগুলো বলা যায়, যেখানে বলার সত্যি একটা উপযুক্ত ক্ষেত্র বলে আমার মনে হয়। দুর্গাপুজোর ইতিহাস তো অনেক বড় ইতিহাস। আজকে শিল্পীদের কাছে একটা সুযোগ হয়েছে মাঠে নেবে শিল্প করার, এবং সেটা অদ্ভুত কতগুলো একটা হাইব্রিডিটি তৈরি হয়েছে, এবং সেখানে কর্পোরেট পার্টিসিপেশন আছে, অথচ একটা সংস্কৃতি নিয়েই আছে। কর্পোরেট এখনও বলছে না আমার এগেনস্টে কথা হচ্ছে, সেটা কিন্তু এখনও বলছে না, কিন্তু অনেক ক্ষেত্রেই তো কর্পোরেটের এগেনস্টে অনেক কথাবার্তা বলছি আমরা, তাই নয় কি? তো সেইটা একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম। পুজোকে ক্যানভাস করে এই যে ধারাবাহিক শিল্পচর্চা সৃজনের, সেই প্রেরণা কে যোগায়? ইন্সপিরেশন কিন্তু মানুষই। আজকের পুজো যে ফর্মে আমরা দেখতে পাচ্ছি, যেখানে এসছে, সেটা তো ছিল না এক সময়। ধরো 20-25 বছর আগে যখন আমরা এসছি, তখন তো একটা অন্য ফর্মেই পুজো ছিল। প্রথম হচ্ছে যে একটু অ্যাস্থেটিক্যালি রিচ, একটু অন্য রকম, সেই জায়গা থেকে তারপরে মানুষের, আমরাও আচ্ছা একটা করে স্টেপ বাড়িয়েছি, মানুষ একটা করে হাত আর একটু বাড়িয়ে দিয়েছে, তাদের অ্যাকসেপ্টেন্স তৈরি হয়েছে। তো এই যে অ্যাকসেপ্টেন্সই হচ্ছে আমাদের আরও ইন্সপায়ার করেছে। দুর্গাপুজো তো একটা রিচুয়াল গ্রাউন্ডই আলটিমেটলি, এখনও কিন্তু একটা সেখানে অঞ্জলি হয়, এবং কোট আনকোট হিন্দু মানুষরাই অঞ্জলি দেয়। কিন্তু কারো এটা নিয়ে মাথা ব্যথা আছে? নেই তো, একেবারেই নেই। আমরা জানি না কখন অঞ্জলি হয়ে যাচ্ছে। এই যে একটা ডেমোক্রেসি, এই যে রিলিজিয়ান, ধর্ম, সব কিছু নিয়ে আর্ট, সংস্কৃতি এবং খুব র্যাডিক্যাল অনেক কিছু আর কি, মানে পলিটিক্স ইভেন, হ্যাঁ, সব কিছু একটা জায়গায় আসতে পারছে, এরকম কোনো ফর্ম এর আগে হয়েছে বলে আমি জানি না। সাধারণভাবে আমাদের ডেমোক্রেসি প্র্যাকটিসের ক্ষেত্রেও কি তাহলে বড় ভূমিকা পালন করছে বাঙালির পুজো? শিল্প কি করে? সত্যিটা দেখায় তো, আর সত্যিটাকে একেবারে চোখের সামনে ধামাচাপা দিয়ে একটা অসত্যের যে মানে আজকে যে পুঁজিবাদ, ভোগবাদ যেটা চলছে, সেইটার পর্দা টপকে সত্যের জায়গায় যাওয়া, এটা একটা মানে দুঃস্বপ্ন। কিন্তু এখনও ভাবতে ভালো লাগে যে আমরা বাঙালিরা, এইখানে আমি একটু ন্যারো আর কি, যে বাঙালিদের মধ্যে এখনও একটা জিনিস এখনও সেই অবশিষ্ট রয়েছে, যে সব কিছুর পরে ঠিক আছে, হোক পুজো হোক, আমি অঞ্জলিও দিচ্ছি, কিন্তু তার সাথে যদি শিল্প হয় তাহলে অসুবিধাটা কোথায়? কোনো কিছুরই যে রেজাল্ট, এটা একটা ডাইরেক্ট আছে, একটা ইনডাইরেক্ট আছে। সেটা হয়তো অনেক লম্বা সময়ের পরে গিয়ে পড়বে, বা পড়ছেও হয়তো। খুব কমন মানুষের মধ্যে যেভাবে একটা শিল্প চেতনা বা বোধ তৈরি হচ্ছে আস্তে আস্তে, সেটা তো একসময় প্যারিসকে শিল্পের শহর বলতো, এখন কলকাতা শিল্পের শহর হচ্ছে না, এরকম মানে সেই জায়গাগুলো কখনো হয়তো বা আশা করা যায়। আদারওয়াইজ এটা খুব আগে বলা হয়ে যাবে যে অনেক কিছু পরিবর্তন এনে দেবে, সেটা একটু বেশি বলা হয়ে যাবে। কিন্তু একটা গ্লিমস তো বটেই। মাত্র 25 বছরে এইরকমভাবে কাজ করা যায়। ভারতবর্ষের কোন জায়গায় কাজ করা যায়? খুব একটা উৎসবের আঙিনায় সেখানে চরম একদম রাজনৈতিক এগুলো উঠে আসছে, এবং সেটা অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, এবং সেটাকে রেকগনাইজ করা হচ্ছে। সেটা খুব গুড সাইন। এখন শিল্পী ভবতোষ সুতারের আছে নিজস্ব কাজের ক্ষেত্র। পুজোর শিল্পে যেমন মানুষের কথা ভাবতে হয়, তেমন আছে উদ্যোক্তাদের সন্তুষ্টির বিষয়টিও। কাজের সময় পুজো কমিটির থেকে কোনো আপত্তির মুখে পড়তে হয়েছে? পুজো এতটা এই যে একটা ভাইভ নিয়ে এলো না, সেটা ওই প্রথমে একটু বিস্কুটের প্যান্ডেল এই সেই এটা দিয়ে শুরু হলেও 2000 একদম মিলিনিয়ামের গোড়ায় পরই যেটা হয়েছিল, যে আমরা অনেকে, সনাতন, আমি, সুশান্তদা, তারপর আরও অনেকে, মানে একসাথে যে এমন একটা ভাইভ নিয়ে এসছে যে 1-2 বছরের মধ্যে তারা সব নাম হয়ে গেল আর কি। আর তার মধ্যে আমার অনেকগুলো অক্ষরের নাম, ঠিক আছে, বড় ছোট সব মিলিয়ে। তারপরে আর মানুষ বেশি একটা সাহস পায়নি। যে দেখেনি আমার, সে ভেবেছে বিরাট চেহারার একটা মানুষ, আর যে দেখেছে সে তো আমার কাজই দেখেছে, সে ভেবেছে কে আর বলে লাভ নেই, কারণ আমাকে আলাদা করে ডিস্টার্ব
করেনি কেউ, আমি ডিস্টার্বও হইনি, সেটা করতে হয়নি, এখনও করতে হয় না খুব একটা। বরঞ্চ মনে হয় যে ওরা যদি বলে যে ভবদা এরকম একটা কিছু করো আমাদের জন্য, তাহলে বরঞ্চ কখনো কখনো সেটা ভালোই লাগে। কিন্তু ওদের পার্টিসিপেশনটা খুব জরুরি। বাট এখন অনেক কিছু বললে আমি না এরকম একটা ভাবছি, হয়তো উৎসাহের সঙ্গে আমি ওটার মধ্যে নেই দাদা, টাকা কি লাগবে বলো, ঠিক আছে, তো ব্যাপারটা এরকম হয়ে গেছে। ভবতোষের সাজেও লুকিয়ে শিল্পের ছোঁয়া। এহেন স্টাইল স্টেটমেন্টের নেপথ্য কাহিনী ঠিক কি? আমার খুব বড় চুল ছিল, এবং এই বড় চুল থাকার পেছনেও একটা কারণ ছিল। 2012-তে আমি একবার অসুর হয়েছিলাম, বুঝেছো তো, চুল অনেক বড় রেখেছিলাম তখন, অসুরের মতো, তখন বেশ সন্নাগন্ডা চেহারাও ছিল, অসুর বেশ মানিয়ে গেছিল। তারপরে দীর্ঘদিন চুল থেকে গেছে, মানে ওটা মানে আমার স্টাইলের পার্ট হয়ে গেছিলো। তারপরে তো নানান কারণে চুল আর রাখা গেল না। এখন চুল মাথায় হঠাৎ করে কমে যাওয়াতে মাথাটা একটু হালকা লাগে, তাই বেঁধে একটু ভারী করে রাখি, এই হচ্ছে ব্যাপার। খুব যে স্টাইল কিছু এরকম ব্যাপার নেই, আবার যদি ধরে নাও তাই তাহলে সেটা আর কি। পুজো শিল্পে ভবতোষের পথ চলার কাহিনী শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। পুজো তো করার ইচ্ছাই ছিল না, পুজো করার কথাও ছিল না। তার কারণ হচ্ছে যে আর্ট কলেজে পড়েছি, প্রচণ্ড স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন ছিল চোখে, খুব বড় আর্টিস্ট হব। কিন্তু বড় আর্টিস্ট বলতে ঠিক কী বোঝায় সেগুলো তখন খুব খুব পরিষ্কার ছিল না, পরিচ্ছন্ন ছিল না আমার কাছে। তো 2000 সালে পাশ করি, এবং ওয়েস্টার্ন পেইন্টিং ছিল আমার সাবজেক্ট, এবং প্রচণ্ড রকমের ভাবছি যে বাইরে যাব পড়তে। কিন্তু দুর্গাপুজো করতে হলো, কারণ তখন ওই সবে একটু একটু করে ইনফেক্টেড হচ্ছে কলকাতা। একজন বন্ধু বললো করো, দুর্গাপুজো করতে হবে। আমরা অসম্ভব, দুর্গাপুজো করা আমার কোনো কাজ নেই, কারণ আমি কলেজ থেকে বেরিয়েছি যে বছর 1999-2000, সেই বছরে আমি 5টা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তো আমি ভাবলাম যে না, দুর্গাপুজো করবো না, এরকম মাটি মানে মাটি মেখে মাঠে ময়দানে দুর্গাপুজো করা আমার কাজই নয়। কিন্তু স্কাল্পচার করা বা মাটির সাথে একটা যোগ তার আগে থেকেই ছিল, একটা ভালো লাগা তো ছিলই প্রচ্ছন্ন। যাই হোক, সেটা একটু বাধ্যতামূলক করতে হয়, এবং ফাইনালি 2001-এ দুর্গাপুজো করার পরে আমার যে মানুষ, মানে অডিয়েন্স দেখে আমার মধ্যে একটা বিরাট রকমের চেঞ্জ আসে। আমার মনে হয় যে না, মানে ওই বয়সে ওরকম আমি একটা কাজ করছি, এবং লক্ষ লক্ষ লোক সেটা লাইন দিয়ে দেখছে, সেটা আর লোভ সম্বরণ করা গেল না। ন্যাচুরালি তার পরের বছর থেকেই লেগে পড়লাম, কিন্তু পরের বছরের গল্পগুলো সেগুলো খুব একটা সুখকর ছিল না। তার পরের বছরটাই আমি আর কাজ পাইনি, আমাকে কেউ ডাকেনি। যে সময় আমি করবো ঠিক করছি, ঠিক তারপরের বছর কেউ ডাকেনি, কিন্তু আমি একটা দুর্গা মূর্তি আমি একজনের সঙ্গে বানাই, অমর সরকারের সঙ্গে, এবং সেইটা আমাকে একেবারে একটা বিরাট পরিচিতি দিয়ে দেয়। আমি গিয়ে দেখছি যত এই নিউজ পেপার বিক্রি হচ্ছে, পেপারগুলো এরকম হ্যাং করা আছে, দড়ি দিয়ে হ্যাং করা আছে, অলমোস্ট প্রত্যেকটা কাগজের ফ্রন্ট পেজ হয়েছে দুর্গাটা, এবং কোনো কোনো কাগজে গোটা পেজ হয়েছে। মানে সেটা আমাকে একটা বিরাটভাবে আমাকে মানে একটা জায়গায় পৌঁছে দেয় আর কি। তারপরে কিন্তু বেসিক্যালি আর খুব পেছন ফিরে আমাকে তাকাতে হয়নি। আর তাছাড়া প্রচণ্ড উদ্যম ছিল, সাহস ছিল, একটা সততা ছিল নিজের কাজের প্রতি। এত পুরস্কার, প্রতি বছর এত ভাবনার রূপায়ণ, কলকাতার থিমের পুজো কি ক্রমশ স্যাচুরেশনে পৌঁছে যাচ্ছে? একটা তো কন্ট্রাডিকশনের জায়গা আছেই, তারপরেও সব কিছুর জন্য না একটা ওই যে একটা মোহ, ওই যে একটা মোক্ষ লাভের, ধরো নতুনরাও ইভেন তাদের কাছেও কিন্তু একটা ওই যে আমি রেকগনাইজ হচ্ছি, আমার ভাবনা মানুষের কাছে গৃহীত হচ্ছে, সেটা বোধহয় কোনো একটা জায়গায় হুক করছে, পুরো জিনিসটাকে এনহ্যান্স করছে, পুরো জিনিসটাকে ফার্দার একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি করছে। বা এই কম্পিটিশানটা আছে বলে সার্চিং অনেক বেশি হচ্ছে আমার মনে হয়, স্যাচুরেশন কখনোই হচ্ছে না। ওয়ারাস যদি কম্পিটিশান ছিল না যখন, তখন তো স্যাচুরেটেডই ছিল। তবে কখনো কখনো খুব প্রাইজের জায়গাটা তো একটু ক্লান্তিকর। 25 বছর দুর্গাপুজো করার পরও তোমাকে ওই একটা জায়গায় বাধা আছি যে তোমাকে কিন্তু ফার্স্ট হতে হবে। ফার্স্ট হওয়ার একটা বেদনাও তো থাকে, সে বেদনাও ভোগ করতে হয় কখনো কখনো। পুজোয় বিসর্জনের মতোই মিলিয়ে যায় পুজোর শিল্পকর্ম, থেকে যায় শুধু স্মৃতি আর শ্রুতিতে। শিল্পী হিসেবে এই দিকটিকে কিভাবে দেখছেন ভবতোষ? দুর্গাপুজোর যা বয়স, সে তুলনায় এখন কিন্তু সংরক্ষণের এটা যদি তুমি রেশিও করো কম নয়, সেটা হচ্ছে কিন্তু ব্যাপক অর্থে হচ্ছে, এবং বিভিন্ন ফর্মে হচ্ছে। বই তৈরি হচ্ছে, আমার যেমন বই হচ্ছে, আমি রেগুলার বই বানাচ্ছি, বা একটা
একেবারে ক্যাচ লাইনের মতো বানিয়ে ফেলেছি আমি, যে মাঠে ঘাটে শিল্প, আর্ট অন গ্রাউন্ড জিরো, এটা আমি দুর্গাপুজো করলেই একটা বেরোতে হবে। এবং ডিজিটাল ফর্মে তো হচ্ছেই, ব্যাপক অর্থে হচ্ছে, অনেক কিছু না চাইলেও থেকে যাচ্ছে, তোমার খুব গোপন ছবিও দেখা যাচ্ছে, কারণ কি মানুষের দুটো চোখের বাইরে একটা চোখ ঘুরছে সবসময়, তো এত মানুষের মোবাইলে হোক যেখানে হোক সেটা থেকে যাচ্ছে, এটা একটা ফর্ম। আর ফিজিক্যাল ফর্মটা, সেটা শুধু দুর্গাপুজো কেন, আমরা সমস্ত কিছুর ক্ষেত্রেই কিন্তু সেটা থেকে সরে আসছি। আর ফিজিক্যাল ফর্মে এটা প্রথম কথা থাকা উচিত না, কারণ এর তাৎপর্যটাই, দুর্গাপুজো বিসর্জনেরই একটা জিনিস, বিসর্জন হয় বলে এর 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 মানে স্পার্কটাও অনেক বেশি। মানে আমি চাই না যে আমার কোনো জিনিস থেকে যাক, অন্য ফর্মে থেকে যাক, তার ইতিহাসটা থেকে যাক, তার সেটা যে ঘটনাটা, সেই স্টোরিটা থেকে যাক, কিন্তু মূল জিনিসটা, তার ফিজিক্যাল চেহারাটা যেন না থাকে। এমনিতেই সেটা আমি খুব অপছন্দ করি, কারণ ওটা খুব পলিটিক্যাল একটা জায়গা, তাই না? কারণ ওটা একটা অবজেক্ট, ওটা পুঁজি অর্থনীতির সাথে জুড়ে যায়, ওটাকে আমি আর পুঁজি অর্থনীতির সাথে জুড়তে চাই না। গত 2.5 দশকে পুজোর শিল্প ছুঁয়েছে শিল্পচর্চার নানা মাত্রা। বাঙালি শিল্পীরা মেধা আর কল্পনায় গড়ে তুলেছেন সেই ইমারত। সমসাময়িক কোন কোন শিল্পীর কাজ আপনাকে ভাবিয়ে তোলে? অনেকের কাজে আমি খুব উদ্বুদ্ধ হয়েছি দেখে, এবং আমার মনে হয়েছে যে ফ্যান্টাস্টিক, এবং আমি ইনফ্লুয়েন্সও হয়েছি। যেমন তুমি যদি একটা উদাহরণ যদি বলি, 2015-তে সুশান্ত পাল একটা কাজ করেছিল বেহালা ফ্রেন্ডসে, বেহালা ফ্রেন্ডস সেবার প্রাইজ পেয়েছে। খুব সুন্দর একটা উপস্থাপনা ছিল, খুব সুন্দর উপস্থাপনা। প্যারালালি মানে খুব কাছাকাছি আমি একটা পুজো করেছিলাম নতুন দল, আমরা দুজনেই মানে আমরা রেকগনিশন পেয়েছি, কিন্তু আমার ওর কাজটা খুব ভালো লেগেছিল। এই দেওয়া নেওয়ার জায়গাটা চলতেই থাকে, অনেকের কাজই এরকম রয়েছে, যেমন গতবারের অনির্বাণের কাজ আবোল তাবোল আমার খুব ভালো লেগেছিল। তার কারণ হচ্ছে অনেকে পেইন্ট করেছি, বাড়িঘর আগেও পেইন্ট হয়েছে, অনেক কিছুই করার চেষ্টা হয়েছে, কিন্তু একটা পেইন্টেড বাড়িকে সাদা করে দিয়ে বিষয়ের সাথে লিঙ্ক করে দেওয়া এবং সেটা একটা ড্রয়িংয়ে নিয়ে যাওয়া এবং পুরোটাই একটা আর্কিটেকচারাল ওজনগুলোকে কমিয়ে ফেলা, মনে হচ্ছিল সবটাই এঁকেছে বোধহয় কেউ, কিন্তু বাড়িগুলো এক্সিস্টিং বাড়ি, সেইটা আমার কাছে। এবং ওই রকম একটা ন্যারো লেনকে ওরকম একটা ওয়াইড স্পেসে কনভার্ট করে দেওয়া, অ্যাবসলিউটলি ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। প্রদীপ তো আছেই, যেহেতু প্রদীপ আর আমি একই দলের, আমাদের গোড়াটা যেহেতু এক, আমি বুঝতে পারি, ওকে বোঝা অনেক সহজ আমার ক্ষেত্রে। বাংলার পুজো শিল্পে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন, তবে থিমের দাপটে সাবেকিয়ানা কি হারিয়ে যেতে বসেছে? শিল্পী হিসেবে এ বিষয়ে কি দৃষ্টিভঙ্গি ভবতোষের? এর থেকে ভয়ঙ্কর সংকটে আমরা আছি, সংকটময় জীবন আমাদের। বরঞ্চ একটা জায়গা যেটা একটা খোলা জানলা পেয়েছে, একটা ক্ষেত্র শিল্পচর্চা যারা একটা খোলা জানলা এসে দাঁড়াতে পেরেছে, এত গণতান্ত্রিক একটা প্ল্যাটফর্ম। তো যেখানেই গণতন্ত্র আছে সেখানে তো অনেক রকম ভাষা আছে, অনেক রকম এক্সপ্রেশন আছে, সেগুলো অ্যাকসেপ্ট করতে হবে। তার মধ্যে ভালো আছে, খারাপও আছে, কিন্তু এই থাকাটা খুব পাশাপাশি জরুরি। দুর্গাপুজো সেটাকে অ্যাকসেপ্ট করে। এবার যদি আমি একটা অন্য অ্যাসপেক্টে বলি, মা দুর্গার অঙ্গন তো সবাইকেই সে অ্যাকসেপ্ট করে, ঠিক সেরকমভাবেই ভাবতে হবে। তো এই গণতন্ত্রটা এই চর্চার ক্ষেত্রে আছে, এইটুকুকে সঙ্গে নিয়েই অনেক বড় জায়গায় ভাবা উচিত বা ভাবা যায়। আর শিল্প, সংস্কৃতি, সময়, এটা তো সময়েরই একটা আকর, তো এইটা কোথাও থেমে থাকে না। এখানে কেউ শেষ কথা বলার নেই, কেউ একজন নিদান দিয়ে দেবেন যে এইভাবেই হয়, মায়ের এই রকমই একটি মূর্তি। আর এরকম একটা অদ্ভুত একটা একটা সাবেকি শব্দ এখানে ঘুরে বেড়ায়, কোনটা মানে ভূতের মতো আর কি। মানব সভ্যতার ইতিহাস, তার সংস্কৃতি, তার ডিপ রুটেড এবং তার কত বছরের, আমরা কতিপয় একটু ইতিহাস লেখা ইতিহাস পাই কয়েকজনের, সেটা দিয়ে কি ডেপিক্ট করা যায় নাকি? কারো টানা টানা চোখ ভাল লাগে, কারো গোল চোখ ভাল লাগে, মানে এইরকম কতগুলো বোধা উদাহরণ দিয়ে, বা এইরকমই আমাদের সময় এটা ছিল, এটা অনেক খুব ভালো ছিল, এখনকার এটা সব ঠিক নয়, দিস ইজ মানে নট ফেয়ার। এইভাবে ভাবাই উচিত, একটু মুক্ত মনেই ভাবা উচিত। অনেক কিছুই আমার ভালো লাগবে না, তার মানে সেটা খারাপ নয়। আর সময় দিতে হয়, দেখতে হয়, অনেক কিছুর মধ্যেই
অনেক কিছু লুকিয়ে থাকে, সেগুলো ওরকম একেবারে সময়ের সাথে সাথে সব কিছু পাওয়া যাবে এমন নয়। অ্যাকসেপ্টেন্স হচ্ছে সবথেকে বড় মানে একটা জায়গা হিউম্যান লাইফে, গ্রহণ করতে পারার ক্ষমতা।